যদি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হতে পারে, তাহলে রামলালার নামে বা রামের নামে অবশ্যই মন্দির তৈরি হওয়া উচিত। কারণ রাম ভারতের, ভারত রামের। তো স্বাভাবিকভাবে যারা এই উদ্যোগ নিয়েছেন, সেই শাখারাব সরকার হোক বা অন্যান্যরা যারা আছেন এখানে, প্রত্যেককে আমি সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য। এবার ওনারা ঠিক করবেন, মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতন সমাজ ঠিক করবে কবে তারা মন্দির করবে। কারণ মন্দির সমাজের পয়সায় তৈরি হয়। অযোধ্যাতে সরকারি পয়সা 1 টাকাও খরচ হয়নি। আমাদেরও উদ্দেশ্য হচ্ছে এই মন্দির সমাজের হিন্দু জনসাধারণের দানের মধ্য দিয়ে এই মন্দির নির্মাণ হবে। সেটা সেই চ্যারিটেবল ট্রাস্ট করবে। আমরা কোনো সরকারি হেল্প নিয়ে মন্দির তৈরি করতে চাই না। আরএসএস এর সঙ্গে পিএফআই কে তুলনা করে মনিরুল বলছেন যে সময় ব্যান্ড হয়নি তার আগে তিনি গেছিলেন, তিনি তখন জানতেন সামাজিক একটি সংগঠন, তাই গেছিলেন। তো সেই নিয়ে বারংবার তাকে মন্তব্য করা হয়। আরএসএস তো এরকম ধরনের। দেখুন, আরএসএস এবং পিএফআই এর মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্য বাংলার মানুষ শুধু নয়, দেশের মানুষই জানে। আমরা মনিরুল বাবুর কাছ থেকে সেটা শিখতে চাই না, যে মনিরুল বাবু যে পিএফআই কে যদি তুলনা করেন আরএসএস এর সাথে, তাহলে ওনার বুদ্ধিমত্তা নিয়ে আমার প্রশ্ন থাকছে। দ্বিতীয়, পিএফআই যে সাম্প্রদায়িক কাজকর্ম করে এবং ভারত বিরোধী কাজকর্ম করে, সেই ভারত বিরোধী কাজকর্মের সাথে যুক্ত পিএফআই এর বহু তথ্য প্রমাণ পাওয়া গেছে, বহু নেতা এই মুহূর্তে জেলের ভিতরে। প্রশ্ন হচ্ছে, উনি ব্যান হওয়ার আগে গেছিলেন। আচ্ছা, যে সমস্ত লোকেরা ওই পিএফআই এর কর্মকাণ্ড করেছিল সুন্দর পোশাক পরে বলতে ইন দ্য সেন্স যে একদম ম্যাচিং পোশাক উপরে নিচে, বড় জুতো পরে লেফট রাইট করেছিল, তারা কোথায় উবে গেল? তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? পশ্চিমবঙ্গের যে হেড পিএফআই এর, সেও বাইরে থেকে গ্রেপ্তার হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে একটা সংগঠন ব্যান হয়ে গেল, অথচ গোটা ভারতব্যাপী ব্যান হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে তার ইউনিট চলেছে, লাইভ ইউনিট, সেই লাইভ ইউনিটের কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। তাহলে তারা এখনো কি মুর্শিদাবাদে আছেন? তাদের সাথে কি মনিরুল বাবুর কি এখনো যোগাযোগ আছে? ফোনে কথাবার্তা হয়? এগুলো তো তদন্ত করা উচিত, এই জেলার পুলিশেরই করা উচিত। না পারলে পরে এনআইএ করবে, প্রয়োজনে কান ধরে টেনেও নিয়ে যাবে, চিন্তার কিছু নেই। যেখানে থাকার ওনার সেখানেই থাকবেন উনি। জলপাইগুড়িতে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। মেডিকেল কলেজের অধীনে থাকা মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে পরিত্যক্ত জায়গায় সদ্যজাত শিশুর মাথা। পরিবারের দাবি, দেহাংশটি কুকুরের মুখে টেনে এনেছে, এমনটা তারা দেখেছেন। তারপর চাঞ্চল্য ছড়িয়েছে, ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, জেলায় জেলায় যে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে, এই মেডিকেল কলেজগুলো নীল সাদা বিল্ডিং ছাড়া আর কিছু নয়। এই মুর্শিদাবাদ বলুন বা কলকাতা থেকে যতটা দূরে যাবেন, বা জলপাইগুড়ির ঘটনা আপনারা বললেন, জলপাইগুড়ি বলুন, প্রত্যেক জায়গাতে শুধু বড় বড় নীল সাদা বিল্ডিং তৈরি হয়েছে। এবং এখানে পরিকাঠামো বলতে কিছু নেই, না ডাক্তারবাবুর সংখ্যা ঠিক আছে, না নার্সের সংখ্যা ঠিক আছে, না বেডের সংখ্যা ঠিক আছে। এবং আপনি যেদিনই যান বেড পাবেন না, মাটিতেই আপনাকে শোয়াবে। বেডে রাখার কোনো চান্স, থাকার আপনি কোনো চান্স পাবেন না এই মেডিকেল কলেজগুলোতে। এই ভয়ঙ্কর পরিস্থিতি। তো এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন মেডিকেল কলেজে। কুকুর ঢুকে পড়া, কোথাও স্যালাইন, ফাঙ্গাস স্যালাইন দিয়ে দেওয়া, এই ধরনের একের পর এক ঘটনা ঘটেছে। ভাঙড় উত্তপ্ত, আইএসএফ বনাম টিএমসি লড়াই ভাঙড়ে। আইএসএফ ভার্সেস টিএমসি, গুলি বোমা চলেছে বলে এলাকার মানুষের দাবি। ফের উত্তপ্ত। ওখানে শওকত মোল্লাকে অভিষেক দায়িত্ব দিয়েছে, অভিষেকই তো এগুলো করায়। অভিষেক এই শওকত মোল্লা থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে আরো যে ও সাগরেদগুলো আছে, তাদেরকে নিয়ে বসে এবং তাদেরকে তো আমার কাছে যা খবর, ভেতরের খবর, ডাইরেক্ট বলে যে একে পেটাবি, ওকে মারবি, এসব করাই তো। নীতিন লগ্নের পর রাজ্যে আসছেন অমিত শাহ। 30 বা আপনাদের কি সূচি আছে, যদি একটু বলেন যে আপনার সাথে কোন কথা? দেখুন, আমাদের মিটিং হয়েছে, এখনো পর্যন্ত কনফার্মেশন ওনার অফিস থেকে তো লাস্ট দিনের আগে আসা সম্ভব নয়। তো 30-31 ওনার আসার সম্ভাবনা আছে, উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনা যে দুটো প্রোগ্রাম হবে, একটা উত্তরবঙ্গের কোথাও, একটা দক্ষিণবঙ্গে, এবং দুটো ইনডোর প্রোগ্রাম হবে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা, তার যে প্রতিবন্ধকতা আছে মাইক ব্যবহারের, সেই জন্য আমরা যেখানেই করব ইনডোর ব্যবস্থা করে করব। 2026 বিধানসভা নির্বাচনের কথাই মাথায় রেখে সংকল্পপত্র বা ইস্তফাপত্র যেটা তৈরি হচ্ছে, সেখানে 11 জনের যে কমিটি রয়েছে, সেখানে চেয়ারম্যান করা হয়েছে তাপস রায়কে।
তৃণমূলের টানা 3বারে শাসনের বিরুদ্ধে কি কি প্রতিশ্রুতি বিজেপি মানুষের কি কি নিয়ে যাবে, দীর্ঘ সময় শাসক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে তৃণমূলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল বলে কি এই মুকুল রায় এর আগে ছিল, এই বছরে তাপস রায়কে অভিজ্ঞ মানুষ সেই জন্য দেওয়া হয়েছে, রাজ্য সভাপতি সেই জন্যই তার নাম চয়ন করেছেন, অনেকটা অভিজ্ঞতা আছে। তার সাথে সাথে অন্যান্যদের টিমও আছে, আমাদের অশোক লাহিড়ী থেকে সাহেব থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বৈশালী ডালমিয়া, শিশির বাজরিয়া, অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে এনাদের মূলত কাজ হচ্ছে সমাজের বিভিন্ন স্তর থেকে সাজেশনস নেওয়া। সমাজের বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টি যাবে এবং ভারতীয় জনতা পার্টি যুবকদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, অন্যান্য বর্গদের কাছ থেকে সাজেশন চাইবে এবং সেই সাজেশনগুলো নেবার পর আমাদের তার থরলি স্টাডি হয়, কোনগুলো করা সম্ভব, কোনগুলো এই মুহূর্তে করা সম্ভব নয়। সেইগুলো যেগুলো করা সম্ভব ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে সেগুলোকে স্থান দেবে। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা নিজের দলের ম্যানিফেস্টোকে সংকল্পপত্র বলে, ম্যানিফেস্টো বলি না আমরা। সংকল্পপত্র এই জন্য বলি কারণ ভারতীয় জনতা পার্টি যেটা সেখানে আমরা লিখি বা যেটা বলি সেটা আমরা অধিকাংশ রাজ্যে সরকারে আসার পর তার 100% আমরা পূর্ণ করেছি সব রাজ্যে। গতকালকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজ দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়নি। অভিযোগ উঠে আসছে সময়ের মধ্যে বেশ কিছু জায়গায়, বেশিরভাগ জায়গাতেই সময়ের মধ্যে নির্বাচন কমিশন দিতে পারলো না। এটা আপনারা কিভাবে দেখছেন একজন রাজনৈতিক দলের? না, আপনার প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু প্রশ্নটা ভুল জায়গায় করছে। নির্বাচন কমিশনের উত্তর দিতে পারবো, আমি কোথা থেকে পারবো? আপনারা বিজেপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের এই যে ভূমিকা ভোটারদের নিয়ে, সেটা আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদের কোনো বক্তব্য নেই। নির্বাচন কমিশন দিতে পারলো কি পারলো না তাদের ব্যাপার। আজ বিশ্ব ভোটার দিবস, ভোটারদের যে হয়রানি তার বিরাম নেই, সেই জায়গায় কোথাও দৃষ্টিহীনদের শুনানিতে ডাক বা কোথাও নজির করা বিএলওকেও নোটিশ দিচ্ছে, সেই এই হয়রানির হদিশ কি মিলবে ভোটার দিবসে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট দিতে যান যখন, তখন আপনার হয়রানি হয় না? হয়তো হয়রানি, কিন্তু ভোট তো দিতে যায় আমরা। আপনি যে কোনো কাজ করতে যান, সকালবেলা পেট পরিষ্কার করতে গেলেও তো হয়রানি হয়। হয়রানি ছাড়া তো পৃথিবীতে কিছু সম্ভব না কোনো। হয়রানি তো একটু না একটু, আপনি যে কোনো কাজ করতে গেলে, পড়াশুনো করা আরো বেশি হয়রানি, মোটামুটি বই পড়তে হয়, তো সবই তো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে কিছুই করা উচিত না মানুষের। ভোট টোট কি করা, কিসের জন্য দরকার, এমনি বন্ধ করে দিন। প্রত্যেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে দিন আপনাদের ইচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।